ইসরায়েল ফিলিস্তিন সংকট পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস, সেটার অতীতটা কেমন ছিল, ভবিষ্যৎ কি আছে এবং বর্তমান প্রেক্ষাপটটা কি, সেটার আলোকে আজকের ভিডিওতে কথা বলবো। ইসরায়েল ফিলিস্তিন সংকট কি? এই ইসরায়েল ফিলিস্তিন সংকট থেকে 47 প্রিলি এবং 48 লিখিত এই জায়গাতে প্রশ্ন হতে পারে। সেই জায়গায় আলোকে প্রশ্নগুলো আমরা উপস্থাপন করব। আজকের ভিডিওতে আমি মৌখিকভাবে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে কথা বলবো। এরপরে একটা কোনো সময় ভিডিওতে আমার হোয়াইট বোর্ডে ম্যাপ সহ উপস্থাপন করব ইসরায়েল ফিলিস্তিন সংকট। প্রথমত, ইসরায়েলের এই ভূখণ্ডের যে এলাকাটা, সেটা সম্পর্কে যদি একটুখানি আমরা যদি প্রাচীন ইতিহাসটা দেখি, আপনারা জানেন, আপনার ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, তাহলে হচ্ছে কি এই ইসরায়েল ফিলিস্তিনের টোটাল ইতিহাসটা আপনি জানতে পারবেন। আমার এই ছোট ভিডিওতে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। মূলত ইসরায়েল যে বর্তমান যে ভূখণ্ড আছে, ভূমধ্যসাগরের বা মেডিটেরিয়ান যে সি আছে, সেই ভূমধ্যসাগরের তীরবর্তী পূর্ব তীরে এই ইসরায়েল নামক রাষ্ট্র অবস্থান। এবং এর একদিকে হচ্ছে কি ভূমধ্যসাগর, পশ্চিম দিকে হচ্ছে কি ভূমধ্যসাগর, দক্ষিণ দিকে হচ্ছে কি মিশরের সিনাই উপত্যকা, তারপর হচ্ছে কি উত্তর দিকে হচ্ছে কি সিরিয়া, আর ডান পাশে হচ্ছে কি জর্ডান, তারপর হচ্ছে কি পার্শ্ববর্তী যে এলাকা আছে সেটা হচ্ছে কি ইরাক, যে পার্শ্ববর্তী আরো যারা ইয়েমেন বা আদার্স যে দেশগুলো আছে। তো এই ইসরায়েল রাষ্ট্রটা মূলত, এখন যে ইসরায়েল রাষ্ট্র, সেই রাষ্ট্রটা মূলত প্রথম দিকে একেবারে আমরা যদি 1800 শতকের দিকে দেখি বা তারও আগে যদি আমরা দেখি, যখন ধরি আমি যদি আরেকটু প্রাচীন পূর্ব ইতিহাস থেকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে কি ইসলামের খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু। এই উসমান রাদিয়াল্লাহু তার জীবদ্দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা বেগম কুলসুম এবং রুকিয়াকে বিবাহ করার কারণে উসমান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বা দুই নূরের উপাধি বলতো। তো উসমান রাদিয়াল্লাহুর কথাটা কেন আসছে সেটা যদি বলি, এই উসমান রাদিয়াল্লাহু বা উসমানের নামে পৃথিবীতে একটা সাম্রাজ্য সৃষ্টি হয়। এই যেটাকে উসমানটাকে ইতিহাসে বা ইংরেজরা এটাকে ওটোমান নামে পৃথিবীতে আমরা চিনি। এই উসমানীয়রা বা এই উসমান রাদিয়াল্লাহুর এই নামের বংশধর হিসাবে বা এই নামের যারা উসমানিয়া বা ওটোমান সাম্রাজ্য শাসন করেছে, সেই ওটোমানদের অঞ্চল বা এলাকা ছিল বর্তমান যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে এলাকা আছে, সেটা ছিল ওটোমানদের এলাকা। সেটা ছিল 1800 শতকের 1800 সালের খ্রিস্টাব্দের সময়ের দিকে। তাহলে ওটোমানদের এই এলাকার পরবর্তী সময়ে যখন তারা দীর্ঘদিন এই এলাকা শাসন করতে থাকে, তখন এই ওটোমানরা শাসন করতে করতে তাদের নিজেদের যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন এই ওটোমানরা প্রথম বিশ্বযুদ্ধে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির নিকট হেরে যায়। মিত্রশক্তির নিকট যখন হেরে যায়, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া বা আদার্স সৈন্যগুলা সেই পক্ষে জয়লাভ করে যায় এবং অক্ষশক্তি জার্মানি এবং তুরস্ক বা ইটালি আদার্স যে শক্তিগুলো সেটা সেক্ষেত্রে পরাজিত হয়। সেই তুরস্ক যখন সেই অক্ষশক্তিতে পরাজিত হয়, তখন মোটামুটি ওই সময়ে পুরা পৃথিবীকে শাসন করে ব্রিটিশরা। সেই ব্রিটিশরা এই তুরস্কের ওটোমানের এই এলাকাটা তারা হচ্ছে কি ভাগ বাটোয়ারা করার জন্য চেষ্টা করে, এবং ভাগ বাটোয়ারা করার জন্য চেষ্টা করে এমনভাবে যে তারা এই এলাকাটাকে দুইটা ভাগে ভাগ করবে। একটা ভাগ ব্রিটেনকে দিবে আর একটা ভাগ হচ্ছে কি ফ্রান্সকে দিবে। এইভাবে এরকম করে হচ্ছে কি তারা এই দুইটা ভাগে বিভক্ত করে পার্শ্ববর্তী আর দেশগুলো আছে এগুলাকে ভাগ বাটোয়ারা করে। ওটোমান সাম্রাজ্য যখন ধ্বংস হয়ে যায় বা ওটোমান সাম্রাজ্য যখন শেষ করে, সেটা হচ্ছে কি তাদের বৌদ্ধভূমি হিসাবে পরিচিতি লাভ করে। এখন 1914 সালে যখন বিশ্বযুদ্ধ শেষের পরবর্তী সময়ে যখন এই এলাকাতে ব্রিটেনরা যখন তাদের বিশ্বযুদ্ধের পরবর্তী সময় তাদের যখন দুরবস্থা শুরু হয়, যুদ্ধ করার পর তাদের হাতে যখন আর তেমন অর্থনৈতিক সক্রিয়তা সেটা যখন একটু ডাউন পড়ে যায়, তখন ব্রিটেনরা এই ইসরায়েলের যে ভূখণ্ড ফিলিস্তিনি এই এলাকা ছেড়ে তারা চলে যায়। এবং এই এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় এই ভূখণ্ডে অনেক আগে থেকে কিছু সংখ্যক ইহুদি এখানে বসবাস করত, কারণ জেরুজালেম যেটা ছিল সেটা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের একটা পবিত্র ভূমি বা পবিত্র স্থান বলে গণ্য করা হতো। সেই ভূখণ্ডে যখন
সারা পৃথিবীতে হিটলার যখন ইহুদিদেরকে হত্যার নিধন বা হোলোকাস্ট চালালো, তখন এই জেরুজালেমই একটা কেন্দ্র ছিল যেখানে ইহুদিরা কিছুটা হলেও সুবিধা পাচ্ছে এবং নির্যাতিত হচ্ছে না। কিন্তু পৃথিবীর অন্যান্য সকল এলাকা থেকে ইহুদিরা যখন নির্যাতিত, শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদেরকে নির্যাতিত, তারা সবাই হচ্ছে কি এই জেরুজালেমের যে এলাকায় সামান্য ইহুদিরা ছিল, তাদের সেই এলাকায় অন্য ইহুদিরা এসেও এখানে বসবাস স্থাপন করলো, আস্তে আস্তে আসা শুরু করলো। তখন এই এলাকাটা খ্রিস্টান, মুসলিম এবং ইহুদিদের যে এলাকার ভূখণ্ড হয়ে গেল, সেখানে ইহুদিদের পরিমাণ আস্তে আস্তে দিন দিন বাড়তে লাগলো। এটা হচ্ছে কি অটোমানরা অন্য জায়গায় ইহুদিদের যে অত্যাচার চলছিল, অটোমানরা হচ্ছে কি তাদের যে ধর্মীয় অনুভূতির কারণে এই এলাকায় মুসলিম বলি, খ্রিস্টান বলি বা ইহুদি, তাদেরকে হচ্ছে কি বিশাল সুযোগ সুবিধা বলি বা তাদেরকে হচ্ছে কি নিরাপত্তার একটা বিষয়ের সামনে নিয়ে এসে তাদেরকে হচ্ছে কিছুটা হলেও অন্য জায়গা থেকে তারা এখানে ভালো পজিশনে ছিল। এই জায়গার কারণে অন্য জায়গার ইহুদিরা মনে করলো এই জায়গাটা হচ্ছে কি সেফ জোন, আমরা এই জায়গায় গেলে হচ্ছে কি কিছুটা হলেও সেফে থাকবো। এবং 1917 সালে একটা থিওডর হার্টজল নামে একজন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ছিলেন। উনি একটা ব্যালফোর ঘোষণা করলেন প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে করে, যে তিনি এই জায়গাতে একটা আলাদা রাষ্ট্র গঠন করবে এই অঞ্চলটাতে। মানে ব্যালফোর ঘোষণার মূল থিম ছিল যে তারা এই এলাকাতে এসে, ফিলিস্তিন ভূখণ্ডে এসে তারা একটা আলাদা রাষ্ট্র ঘোষণা করবে। কেননা যখন এই স্থানে হিব্রু যে সভ্যতা ছিল, সেই হিব্রু সভ্যতা বা তাদের যে বাইবেল আছে, সেই বাইবেলে এরকম একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ফিলিস্তিন যে বর্তমান ভূখণ্ড, সেই জায়গাতেই ইসরায়েলের একটা বিশাল ভূখণ্ড হবে। একটা দিন এই ইহুদিরা এই এলাকাটা শাসন করবে। তাদের ভবিষ্যৎবাণীর আলোকে থিওডর হার্টজল ব্যালফোর ঘোষণার মাধ্যমে এই এলাকাটাকে সিলেক্ট করে যে আমাদের ইহুদির ধর্মের মানুষরা ওই এলাকাতে বসবাস করবে, পৃথিবীর আর কোনো এলাকায় তারা থাকবে না, তারা শুধু এই এলাকায় গিয়ে বসবাস করে তারা তাদের শাসন করবে বা তাদের মতো করে তারা জীবনযাপন করবে। তখন সেক্ষেত্রে পৃথিবীতে যেটা নির্যাতিত হচ্ছে অন্যান্য শাসক কেন্দ্রিক বা অন্যান্য ধর্মের মানুষ কর্তৃক, তারা নির্যাতিত হবে না। তাদের জন্য এই এলাকাটা বেছে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রে হচ্ছে কি ইসরায়েলিদেরকে কি করা হলো, তাদেরকে ট্রান্সফার করা হলো। তাহলে এই জায়গাতে তারা একটা জুরিশ মানে ইহুদিদের একটা রাষ্ট্র এবং একটা মতবাদ প্রচার করলো, যেটার নাম হচ্ছে কি জিওনিজম বা এরকম একটা মতবাদ। তাহলে এই ঘটনার প্রেক্ষাপটে সবাই আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় আসা শুরু করলো। এটা একটা বিষয়। এবং 1938 সালের শেষের দিকে গিয়ে দেখা গেল কি ইহুদিদের অবস্থান পরিমাণ 3% থেকে বেড়ে 30% চলে গেল। এটা ছিল ইহুদিদের যাত্রার মধ্যে যে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক মানুষ, যে 3% থেকে 30% চলে গেল। এই ইহুদি, ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সংকটের সুযোগে 1947 সালে এই ভূখণ্ড থেকে যখন ব্রিটেনরা চলে যাচ্ছিল, তখন আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার করে দিই, ওই যে ব্রিটেনরা যে বলেছিলাম তুরস্ককে পরাজয়, মানে তুরস্ক জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত করে এই এলাকা দখল করা, ভাগবাটোয়ারা করার পর তারা যখন তাদের শিল্প বিপ্লব শুরু করলো, তারা যখন তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হলো, তারা বলল কি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এইসব দখলদারিত্ব আমরা গুছিয়ে আমরা নিজের এলাকাকে কন্ট্রোল করব, নিজের অর্থনৈতিক সিস্টেমটাকে আমরা চালু করব, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা চিন্তা করবো, আমরা পৃথিবীর যে সাম্রাজ্যবাদ নীতি সেটা বাদ দিয়ে বা কলোনি যে সিস্টেম সেটা বাদ দিয়ে আমরা আমাদের নিজের এলাকায়, যেটা আমরা ইউনাইটেড কিংডম, সেটাকে একটা সুন্দর রাষ্ট্রের কাঠামো হিসেবে দাঁড় করাবো। সেটার কারণে তারা কি করলো, ব্রিটেনরা তারা কি করলো, তারা এই এলাকাটা, যে এলাকাটা তাদের অধীনে ছিল, ইসরায়েলের ফিলিস্তিন ভূখণ্ডের যে এলাকাটা ব্রিটেনের অধীনে ছিল, সেই এলাকাটা তারা জাতিসংঘকে দিয়ে বলল, ভাই আপনি জাতিসংঘ পৃথিবীর একটা অন্যতম সংগঠন, আপনি এটার মধ্যস্থতা করেন, এই এলাকার কোনো দ্বারের কাছে আমি নাই, আমি এই এলাকা ছেড়ে আমি আমার নিজ দেশে চলে গেলাম, আপনারা এটার একটা ব্যবস্থা করে দেন। জাতিসংঘ কি করলো, এই এলাকার ভিত্তিতে একটা ভোটাভুটির ব্যবস্থা করলো এবং ভোটাভুটির ব্যবস্থা করে একটা বৃহৎ নেতাদের দ্বারা, যেহেতু অনেক ইসরায়েলি বা ইহুদিরা এখানে চলে এসেছে এই ভূখণ্ডে, তখন তারা কি করলো, এই এলাকাতে তাদের যে
এলাকা দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমে প্রায় 55% এলাকা হচ্ছে কি কাদেরকে, ইসরায়েলিদেরকে দিয়ে দিল, মানে জাতিসংঘের 47 সালের এই ঘটনার প্রেক্ষাপটে দিয়ে দিল। এটা যখন তারা দিয়ে দিল, এটার প্রেক্ষাপটে তারা যখন জাতিসংঘের প্রস্তাবে তারা যখন জয়যুক্ত হলো, প্রায় 100% এলাকায় 55% তারা পেয়ে গেল, বা আরো একটু বেশি তারা পেয়ে যাওয়াতে এই এলাকার স্থানীয় যারা লোক আছে তারা এটার বিদ্রোহ করলো, এবং ফিলিস্তিন যারা মানুষ আছে তাদের সাথে এবং আরব যে বিশ্ব আছে, বিশেষ করে মিশর, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাক, এরা সবাই মিলে ইসরায়েলের সাথে প্রথম একটা যুদ্ধ করলো, যেটা আরব ইসরায়েল যুদ্ধ। এরকম ইতিহাসে 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয় 1948 সালে, সেকেন্ড আরব ইসরায়েল যুদ্ধ হয় 1956 সালে, থার্ড আরব যুদ্ধ হয় 1967 সালে, ফোর্থ বা চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ হয় 1973 সালে। পরীক্ষায় আপনাদের প্রিলিমিনারি বা রিটার্ন পরীক্ষায় বা বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষায় এই জায়গাতে একটু প্রশ্ন বেশি হয়, যেমন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়, সেভাবে হচ্ছে কি একটা প্রশ্ন হয়। তো এই যে তৃতীয় যে আরব ইসরায়েল যুদ্ধ 67 সালে, 1967, সেটার স্থায়িত্ব ছিল 6 দিন, এবং চতুর্থ যে আরব ইসরায়েল যুদ্ধ ছিল সেটার স্থায়িত্ব ছিল 21 দিন। আমরা একটু 67 সালে যে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ আছে সেটা সম্পর্কে যদি আমরা একটুখানি দেখি, সেটা হচ্ছে কি এই সময়ে দুইটা পক্ষ, একটা হচ্ছে কি ইসরায়েলের যে এলাকাটা, আর আরেকটা হচ্ছে কি আরব, যেমন ইজিপ্ট, সিরিয়া, লেবানন, জর্ডান, এদের বিশাল যে ভূখণ্ড আছে সেই দুইটার মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে হচ্ছে কি আরবরা যুদ্ধে হেরে যায়। যুদ্ধে হেরে যাওয়ার কারণে প্রায় 8 লাখ মুসলিম ফিলিস্তিনিকে তাদের নিজস্ব যে এলাকা ছিল সেখান থেকে আরো তারা তাদের সাম্রাজ্য নীতি বা সাম্রাজ্য দখল বা বৃদ্ধি করে ওই এলাকা ছেড়ে দিতে বাধ্য করে ফিলিস্তিনিদেরকে। তারা ওখান থেকে প্রায় 8 লাখ মানুষ মুসলিম ফিলিস্তিনি তারা ইসরায়েলের আরো কিছু এলাকা তারা বাড়িয়ে ওই এলাকাটা তারা ছেড়ে যেতে বাধ্য করে, এবং বাধ্য করে বিভিন্ন জায়গায় শরণার্থী হিসেবে নিজ দেশে তারা নিজেরা শরণার্থী হিসাবে বাধ্য করলো। এবং 67 সালে যখন তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেক্ষেত্রে হচ্ছে কি এই জায়গাতে মিশরের যে সিনাই উপত্যকা ছিল, এবং তারপর হচ্ছে কি জর্ডানের যে পশ্চিম তীর ছিল, এবং সিরিয়ার যে গোলান মালভূমি ছিল, এই 6 দিনে হচ্ছে কি ইসরায়েলরা এটা দখল করে ফেলে। এটা দখল করার পরবর্তী সময়ে 1973 সালের 21 দিন ব্যাপী চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ চলে। সেই যুদ্ধে তারা ইসরায়েলরা মিশরের সিনাই উপত্যকা ফিরিয়ে দেয়, আর ওইদিকে হচ্ছে জর্ডানকে তাদের পশ্চিম তীর ফিরিয়ে দেয়। সেই ফিরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে তারা ঘোষণা করলো কি, তারা আরবদের সাথে বিশেষ করে মিশরের সাথে তারা একটা চুক্তি করলো। সেই চুক্তিতে বলল কি, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে যাতে পরবর্তীতে আমরা তোমাদেরকে সিনাই উপত্যকা দিয়ে দিব, মানে পরবর্তী সময়ে তোমরা যাতে এই এলাকা আর দখল করা বা যুদ্ধ করতে না আসো, সেটার জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে হবে। সেটার প্রেক্ষিতে মিশর ইসরায়েলকে সে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে দিল, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিশ্বাসঘাতকতা, আরব বিশ্বের সাথে একটা বিশ্বাসঘাতক সিদ্ধান্ত ছিল। সো এই চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধের সমাপ্তি হয়েছিল মূলত ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে 1978 সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের ক্যাম্প ডেভিড যে রাষ্ট্রপতির যে বাসভবন আছে সেটাতে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। সেই চুক্তির স্বাক্ষরিতের মূলত এই চুক্তিটা 12 দিন ব্যাপী হয়। ক্যাম্প ডেভিড এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রে 12 দিন ব্যাপী হয়, এবং মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং হচ্ছে কি তার নাম কি মেনাকেম বেগিন, তার মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী, দুইজনের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। আমেরিকার কোথায় রাষ্ট্রপতির বিশ্রামস্থান, যেটাতে ক্যাম্প ডেভিড আছে, এটা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। 1978 সালে এই জায়গা হচ্ছে কি আপনার পরীক্ষায় প্রশ্ন হয় যে ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে হয়। 1978 সালে। ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত? আমেরিকাতে। ক্যাম্প ডেভিড চুক্তির মিশরের প্রেসিডেন্ট কে ছিলেন বা ইসরায়েলের প্রেসিডেন্ট কে ছিলেন এই জায়গাতে। এই ফাঁকে আমি আরেকটা কথা বলিনি, আপনারা নিশ্চয়ই জানেন 47 প্রিলি যারা দিচ্ছেন তারা অবশ্যই আমার রানিং যে কোর্স চলতেছে 47 প্রিলি ফাইনাল মডেল টেস্ট আগামী 10 এপ্রিল থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ।
এই মডেল টেস্টে আপনাদের সাম্প্রতিক, বিশেষ করে সাম্প্রতিক নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে হবে না, এবং সবগুলা সিলেক্টিভ প্রশ্নের আলোকে আমরা কিভাবে একটু প্রিলি টিকা যায় সেটার আলোকে আপনাদের এই মডেল টেস্টের আয়োজন করতে যাচ্ছি। এবং আপনি মডেল টেস্ট দিয়ে কিভাবে নিজেকে উন্নতি করবেন সেটার জন্য আলাদা সেশন হবে, সলভ ক্লাস হবে। সেই সেশন ক্লাসগুলোতে শুধু আমরা না, আমাদের টিচার্স প্যানেলের বাইরেও আমরা অ্যাডমিন ক্যাডারে, পুলিশ ক্যাডারে ওদেরকে দিয়ে আপনাদেরকে বিভিন্ন পরামর্শ, সহযোগিতা পরামর্শ দিয়ে আমাদের এই কোর্সটা সাজিয়েছে। দ্রুত আপনারা ভর্তি হয়ে যান ইনশাল্লাহ। প্রিলি 47 প্রিলি আপনি পাস করবেন এবং আমার কোর্সের সাথে থাকুন। এবং বিশেষ করে সাম্প্রতিক আপনাদেরকে নোট আকারে যেটা রেডি করে দেবে সেটা নিয়ে কোনো ধরনের চিন্তা না করে ইনশাল্লাহ এই কোর্সের সাথে থাকুন, আপনিও প্রিলি পাস করার ক্ষেত্রে একদম এগিয়ে যাবেন। এবার আসি এই ইসরায়েল ফিলিস্তিনের এই সংকটে যেটা সবচেয়ে আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে কি, নেতানিয়াহু আসলে কে, এটা সম্পর্কে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নেতানিয়াহু ব্যক্তিটার সম্পর্কে যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে কি, নেতানিয়াহু সম্পর্কের যদি ইতিহাসের একটুখানি বলা হয়, সেটা হচ্ছে কি 1976 সালের 27 জুন তেল আবিব থেকে একটা বিমান ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছিল, মানে জেরুজালেমের যে ইসরায়েলের যে রাজধানী তেল আবিব থেকে একটা বিমান ফ্রান্সের উদ্দেশ্যে যাচ্ছিল। সে ফ্রান্সের উদ্দেশ্যে যখন যাচ্ছিল তখন ফিলিস্তিনের যে সংগঠন আছে স্বাধীনতাকামী হামাস, সে হামাসের দুইজন সদস্য এই প্লেনের যাত্রী হিসাবে, মানে স্পাই হিসাবে তারা এই প্লেনে উঠে। সেই প্লেনে উঠে তারা যখন এই প্লেনে থাকে তখন এই প্লেন ফ্রান্সে যাওয়ার আগে গ্রিসে এটা ল্যান্ড করে। গ্রিসে ল্যান্ড করার পর গ্রিস থেকে আর কিছু ফিলিস্তিন মুক্তিকামী সংগঠনের সদস্য তারা এই প্লেনে উঠে এই প্লেনটাকে গ্রিস থেকে ফ্রান্সে যেতে না দিয়ে তারা এটাকে মুভ করে প্রায় 6 জন বা 8 জন এরকম ফিলিস্তিন নাগরিক এই প্লেনে হাইজ্যাক করে তারা উগান্ডাতে নিয়ে যায়। তো উগান্ডার ওই সময়ের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল ইদি আমিন। উনিও ফিলিস্তিন যাতে ইসরায়েলের কাছ থেকে মুক্তি লাভ করে সেটার আশা করেছিল এবং সেটার পক্ষে চুক্তি দিয়েছিল। সেই প্রেক্ষাপটে তারা তাদের সাথে চুক্তি করে এই প্লেনটা তারা উগান্ডাতে নিয়ে যায়। উগান্ডাতে নিয়ে গিয়ে ইদি আমিন তাদেরকে অনেকটা রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে এই প্লেনটা সেখানে অবতরণ ল্যান্ড করার সুযোগ করে দেয় এবং যেই নাগরিকগুলো ওখানে প্লেনে ছিল সবাইকে বন্দি করে রাখে এয়ারপোর্টের ওখানে। তো ওই এয়ারপোর্টে, উগান্ডা এয়ারপোর্টে তাদেরকে যখন বন্দি করা হয় তখন ওখানে শুধু ইসরায়েলের লোক ছিল তা না, ওখানে কিন্তু অন্যান্য বিশেষ করে ফ্রান্সের মানুষ ছিল বা অন্যান্য রাষ্ট্রের অনেকগুলো মানুষ ছিল। তো তখন এটার বিবেচনা করে উগান্ডা এবং এই যে মুক্তিকামী হামাসের যে আদার্স যে ফিলিস্তিনি যে মুক্তিকামী যে নেতারা ছিল তারা কি করলো, অন্যান্য দেশের মানুষগুলাকে মুক্তি করে দিয়ে ইসরায়েলের মানুষগুলাকে বন্দি করা হয়। এই কথা তারা যখন এই ইসরায়েলের যে স্পাই, যে পৃথিবীর সবচেয়ে গোয়েন্দা সংস্থা যেটাকে মোসাদ বলা হয়, সেই মোসাদের লোকজন যখন জানতে পারে তখন তারা কি করে, তারা এখানে একটা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ 27 জুন 1976 সালের 27 জুন যখন এই প্লেনটাকে নিয়ে তারা হাইজ্যাক করে নিয়ে যায় উগান্ডাতে, তার ঠিক 7 দিন পরে 3 জুলাই এই প্লেনটা কে উদ্ধার করার জন্য এই ইসরায়েলিরা একটা অভিযান চালায়। সেই অভিযান উগান্ডাতে এমনভাবে চালায় তারা রাতের ভোরবেলায় রাতে 3টার দিকে বা অর্ধ 3-4টার দিকে তারা কি করে, বিমানবন্দরে উগান্ডা এয়ারপোর্টে তারা গিয়ে হামলা চালানো শুরু করলো এবং হামলাটা এমনভাবে চালালো, এমন পরিকল্পনা চালালো যে উগান্ডার যে যিনি প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্ট ছিলেন ইদি আমিন, উনি ইসরায়েলি যে নাগরিকগুলো ওখানে ছিলেন এদেরকে 1 সপ্তাহ পর বা 5 দিন পর দেখতে আসতেন যে এদের কি পরিস্থিতি। তো উনি যেভাবে আসতেন, মানে যেই গাড়িতে করে বা যেই প্রোটোকল মেনটেন করে আসতেন, ইসরায়েলের এই স্পাই বা মোসাদের সংগঠনের এই সন্ত্রাসী সংগঠনগুলা তারা কি করলো, মানে সদস্যগুলো তারা রাতের অন্ধকারে ওই এখান থেকে একটা হাইজ্যাক, মানে নিজেদের একটা বিমান নিয়ে গিয়ে তারা অন্য পথ, এই যে সুয়েজ খাল, লোহিত সাগর হয়ে তারা কেনিয়া হয়ে তারা কি করে উগান্ডাতে প্রবেশ করার জন্য করে। তো তারা কেনিয়ার মাধ্যমে তারা প্রবেশ করে। কেন? কেনিয়া সরকারের একটা সাপোর্ট ছিল এই ইসরায়েলিদের পন্থীদের। তো কেনিয়ার মাধ্যমে তারা ওখানে প্রবেশ করে, ওখানে হচ্ছে কি আক্রমণ করে। অনেকটা ওই দেশের যে প্রেসিডেন্ট ইদি আমিন উগান্ডার, উনি যেভাবে হচ্ছে কি ওখানে যায় সেই সিস্টেম ওরা যায়, কিন্তু
ওখানকার যিনি সেনাপ্রধান উনি এটা বুঝতে পারে, সেটা বোঝার কারণে তাদেরকে আটকে দেয় ইসরায়েলি এই বিমানটাকে, কিন্তু ওই যে স্কোয়াড ছিল তারা একে হত্যা করে। ওখান থেকে তাদেরকে মানে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ হচ্ছে কি উগান্ডার যে সেনাবাহিনী ছিল ওরা ওখানে পরাজিত হয় এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা। এই যে 103 জন বা 4 জন যে ইসরায়েলি মানুষ ছিল বন্দী হওয়া, এদেরকে ওখান থেকে এই অভিযানে করে নিয়ে আসতে সক্ষম হয়। এই নিয়ে আসার জন্য এই অভিযানের সময় একজন ইসরায়েলি নাগরিক বা একজন ইসরায়েলি সৈনিক সেনাপতি নিহত হয়। তার নাম ছিল জোনাথন নেতানিয়াহু। এই জোনাথন নেতানিয়াহুর ভাই হচ্ছে কি বেঞ্জামিন নেতানিয়াহু। এই বেঞ্জামিন নেতানিয়াহুই হচ্ছে কি বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই বেঞ্জামিন নেতানিয়াহু 1996 সালে বিশাল ভোটে জয়লাভ করে এবং 2009 সালে দ্বিতীয়বারের মতো সেই জয়লাভ করে। উনি এখন প্রমাণ করতে যাচ্ছে হিটলার যে 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল, হলোকাস্ট চালিয়েছিল, সেই সেম রিভেঞ্জ ইনি পৃথিবীর ইতিহাসে নিবেন, সেটাই আজ করা যাচ্ছে। যেটার প্রেক্ষাপটে আজকের দিনে আমাদের বাংলাদেশ তথা সারা বিশ্বে ইসরায়েল ফ্রি প্যালেস্টাইনের লক্ষ্যে আমাদের যে আন্দোলন বা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যে সারা দেশব্যাপী সারা পৃথিবীব্যাপী যে আন্দোলন তাদের বিরুদ্ধে বা মুসলিমদের পক্ষে, সেটার প্রেক্ষাপটে এটা চলমান রয়েছে। তো এই ভিডিওটা মূলত তৈরি করার হচ্ছে কি আমার একটা হচ্ছে কি ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাসটা জানানো, সেকেন্ড হচ্ছে কি এই জায়গা থেকে প্রিলি রিটেনে কেমন প্রশ্ন হতে হবে সেখান থেকে একটা প্রশ্ন। এটা হচ্ছে কি এখনকার যেহেতু হট টপিক সেটা একটা বিষয়। আর আজকের এই টপিকের আলোকে আজকের পুরা দিনের যে পরিস্থিতি সেটার সাথে একাত্মতা প্রকাশ করে আজকের এই ভিডিওটা তৈরি করা। আর থার্ড বিষয় হচ্ছে কি এই জায়গা থেকে আমাদের যে প্রশ্নগুলা এসে থাকে, যেমন হামাস, মোসাদ, বেঞ্জামিন নেতানিয়াহু, এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন হয়। এবং হিটলারকে যে হোলোকাস্ট করলো, যে 60 লক্ষ ইহুদি হত্যা করলো, এটার পেছনে কি কারণ? সেটার পেছনে কারণ যখন আমরা যখন অস্ট্রিয়ার ভিয়েনায় যখন তিনি আর্টস স্কুলে পড়তেন, তখন আর্টস স্কুলের যারা ইহুদির যে বাচ্চারা ছিল, সব ইহুদির বাচ্চারা তাদের মানে হিটলারকে খুব বেশি কোণঠাসা করে ফেলতো এবং সব জায়গায় হচ্ছে কি তাদের একটা আধিপত্য বিস্তার করতো। তখন থেকে তার মনে একটা ক্ষোভ প্রকাশ করে এবং পরবর্তীতে সেটা বাস্তবায়ন করে। যদি এটার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে, সেটা সম্পর্কে আমরা পরের অন্য দিনে অন্য কোনো ভিডিও জানাবো। তবে এইটার তাহলে আসল বাস্তব সমাধান কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে কি জাতিসংঘ সাকসেস হয়েছে তাদের সমস্যার সমাধানে, নাকি ব্যর্থ হয়েছে? তাহলে আমরা ধরতে পারি এই জায়গাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে। সেটার বাস্তব প্রমাণ 47 সালে যখন ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদেরকে 53% তারা দিয়ে দিয়েছিল, সেটার বিষয়ে। আর পরবর্তী যে বিষয় হলো এই ভূখণ্ডে মুসলিমরা ততদিন পর্যন্ত মার খাবে, ততদিন পর্যন্ত মানে তাদেরকে মুসলিমদেরকে হত্যা করবে, যতদিন পর্যন্ত আমাদের যে কোরআনের সাথে সম্পর্কিত যেই ঘটনাগুলো হওয়ার কথা, ইহুদিরা